কি বলছে আমার তো বলে নাই। স্যার এই যে সোহাগের নাকি দাদি মারা গেছে। ও আচ্ছা, অসুবিধা নাই, আমরা সবাই সোহাগের দাদির জন্য দোয়া করব। নির্বাচন ঘনিয়ে আসতেছে, তাই না? আপনারা আপনারা কি মার্কায় ভোট দিবেন, মানে কি মার্কা না আগে জানতে চাই যে কে কে ভোট দিবেন না। কেউ আছেন যে আমি ভোট দেব না? আমি দেব না স্যার। মানে ভোটার হয়েছেন কি সবাই? না স্যার। ও আপনারা ভোটারই হন না? ও আপনারা তো বাচ্চা, আমার তো মনেই নেই যে আপনারা বাচ্চা। স্যার আমি কিন্তু আজকে ভোটার হয়েছে, বাট ভোট দেব না। কেন, আপনার প্রার্থী আওয়ামী লীগ নাই কারণে? না স্যার, দরকার নেই তো। না, ভোট দেওয়া একজন নাগরিকের নৈতিক দায়িত্ব। হ্যাঁ, আপনি সকল সুযোগ সুবিধা ভোগ করেন। হ্যাঁ, তো রাষ্ট্রে যারা মেকার, যারা রাষ্ট্র পরিচালনা করবে, সেখানে আপনি যদি ভোট না দেন তাহলে তারা পরিচালনা করবে কিভাবে, তাই না? ভোট দেওয়া নৈতিক দায়িত্ব, তবে সবার কাছে আমি একটা ভোট চাই, সেটা হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেবেন। এরপরে আপনি জামাতে ভোট দেন, বিএনপি রে ভোট দেন, জাতীয় পার্টি ভোট দেন, এনসিপি রে ভোট দেন, আপনি যে কিনা বিপিন দলের ভোট দেন, পরে হচ্ছে কি হাত পাখারে ভোট দেন, পরে হচ্ছে আপনার রিক্সা মার্কায় ভোট দেন। হ্যাঁ, অসুবিধা নাই। বাট অন্তত হ্যাঁ ভোটের পক্ষে একটা ভোট দেওয়ার জন্য আপনারা হচ্ছে ভোট দিতে যাবেন। আপনার পছন্দ যদি হয়, জামাত পছন্দ হয় না, বিএনপি পছন্দ না, দ্যাটস ওকে, কোনো প্রয়োজন নেই আপনার ভোট দেওয়ার ওইখানে। বাট গণভোটের যে ভোটটা আছে, হ্যাঁ, গণভোট হয়েছিল আপনার, প্রথম গণভোট হয়েছিল 1973 সালে, আর লাস্ট গণভোট হয়েছিল 1991 সালে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে গণভোট মানে অংশগ্রহণ করার ইতিহাসে আপনি একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে অংশগ্রহণ করেছেন, যে জীবনে প্রথম ভোট দিতেছেন এবং সেখানে আপনি রাষ্ট্র সংস্কারের সুযোগ পাইতেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের সকলের কাছে উদারত আহ্বান থাকবে, যারা যারা মানে ভোটার হয়েছেন, হ্যাঁ, এরা অবশ্যই হচ্ছে এই ভোট দিতে যাবেন এবং গণভোটের পক্ষে একটা হা ভোট দেবেন। হা ভোট দিলে সুবিধা কি আপনারা কি জানেন? একজন সচেতন নাগরিক হিসাবে কেউ বলতে পারবেন যে হা ভোট দিলে এইটা হবে? কেউ বলতে পারবেন? মেহেদি মারুফ? না না স্যার, এটা তো আমি জানি না শিওর। আচ্ছা ঠিক আছে, আর কেউ আছেন? আমি বলে দিতেছি, অসুবিধা নাই, যদি কেউ বলতে পারেন আমি শুনতে চাই। না স্যার, আপনিই বলেন। আচ্ছা আমি বলি, গণভোট দিলে প্রথম যে সুবিধাটা, সেটা হচ্ছে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। অর্থাৎ ধরুন হচ্ছে যখন একটা নির্বাচিত এমপি আসবে, হ্যাঁ, সে ধরেন হচ্ছে প্রধানমন্ত্রী হবে, সে চিন্তা করবে যে এটা তো আমার 5 বছর, এরপরের 5 বছর আমি প্রধানমন্ত্রী থাকতে পারবো, এরপর তো আমি আর প্রধানমন্ত্রী থাকতে পারবো না। হ্যাঁ, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে মনে করেন যে সে টেনশন করবে যে না, আমি যখন রাষ্ট্র ক্ষমতা ছাইরা দিব, তখন যদি আমি দুর্নীতি করে থাকি, অপরাধ করে থাকি, গুম করে থাকি, স্বৈরাচার আচরণ করে থাকি, ফ্যাসিস্ট আচরণ করে থাকি, অন্যায় অত্যাচার করে থাকি, মানুষের অযথা মামলার হয়রানি নির্যাতন করে থাকি, তাহলে তো আমার 10 বছর শেষ হলে এটা কাট করা বা বিচারের আওতায় আমাকে আনতে হবে। দ্যাট মিনস অনেকটাই দুর্নীতি কমে যাবে যখন একটা ব্যক্তি চিন্তা করবে আমি আমার জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবো না। 1 2 নাম্বার, আপনার হচ্ছে ধরেন কর্ম কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি গঠন হবে, অথবা ধরেন হচ্ছে নির্বাচন কমিশনার গঠন হবে, হ্যাঁ, অথবা ধরেন হচ্ছে এই যে আপনার এই আছে না, প্রধান বিচারপতি নিয়োগ। হ্যাঁ, মানে রাষ্ট্রের বড় বড় যে জিনিসগুলো যাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হয়, হ্যাঁ, যাদের অনেক ক্ষমতা থাকে, তো এই
নিয়োগগুলো শুধু সরকারি দলের লোকজন নিতে পারবে না। এই নিয়োগগুলো যখন দিবে, ওই নিয়োগ কমিটি যখন গঠন করা হবে, তখন বিরোধী দলে থেকেও লোক থাকবে। মানে আপনি ধরেন সরকারি দলে আছেন, আমি বিরোধী দলে আছি, আপনার দল থেকে থাকবে 2 জন, আমার দল থেকেও থাকবে 2 জন। এরপরে এই 4 জন মিল্লা নিয়োগ দিবে। তার মানে কি, সে সরকারি দল চাইলেও একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি অথবা তার পক্ষের লোক, হ্যাঁ, এরকম লোক নিয়োগ দিতে পারবে না। এর ফলে কি, দুর্নীতিটা কমে যাবে। এরপরে ধরেন হচ্ছে উচ্চ কক্ষে পিয়ার, উচ্চ কক্ষর, মনে করেন যে আপনার আমাদের দেশের যে সংসদ ব্যবস্থা সেটা হচ্ছে একস্তর বিশিষ্ট। হ্যাঁ, শুধুমাত্র ধরেন হচ্ছে নিম্ন কক্ষ আছে, এখানে উচ্চ কক্ষ নাই। এরপরে যখন হচ্ছে এই গণভোটে হয়ে আসবে, তখন হচ্ছে উচ্চ কক্ষ হবে, ওইখানে আরো 100 জন এমপি সিলেকশন হবে। এই 100 জন এমপি আপনার হচ্ছে ধরেন সংসদে যে কোনো একটা আইন পাশ হইলো, হ্যাঁ, মন চাইলেই পাশ করে ফেলতে পারবে, সরকারি লোকজন নেয়া এরকম করতে পারবে না। ওই উচ্চ কক্ষের লোকজনের মতামত নেওয়া পরে ওইটা করতে হবে। তার মানে কি, চাইলেও কেউ একটা আইন সহজেই, মনে করেন যে একটা আইন সহজে পরিবর্তন কইরা আপনি মানে আপনার সাথে স্বার্থ মিলে এরকম একটা কাজ করে ফেললেন, এটা করতে পারবেন না। তারপরে আপনার ধরেন হচ্ছে এই কিছুদিন পর পর আপনারা শুনেন যে ত্রয়োদশ হচ্ছে মানে পঞ্চদশ, সম্ভবত সংবিধানের পঞ্চদশ সংশোধনী হয়েছে। হ্যাঁ, কেউ চাইলে আইসা সহজে সংবিধান চেঞ্জ করতে পারবে না। মানে কেউ চাইলে এই বিসমিল্লাহ সরাই দিল, কেউ চাইলে এই নিয়ম করলো যে হ্যাঁ, এখন থেকে আমরা এই সংবিধান সংস্কার কইরা শেখ মুজিব রে আমরা আবার দেশের কাছে স্থপতি বানাইলাম, সংবিধান সংস্কার কইরা জিয়াউর রহমানের স্থপতি বানাইলাম, সংবিধান সংস্কার কইরা গোলাম আজমের স্থপতি বানাইলাম, অথবা সংবিধান সংস্কার কইরা মনে করেন যে আমার একটা বিচারপতি সর্বোচ্চ 65 বছর পর্যন্ত নিয়োগ পাবে, আমি আমার সুবিধার্থে আমি 70 বছর পর্যন্ত নিয়োগ নিলাম, এরকম কোনো সুযোগ থাকবে না। তার মানে কি, দেশের দুর্নীতি কমে যাবে। তারপরে ধরেন হচ্ছে এই যে আপনার হচ্ছে যখন চাকরি নিতে যাবেন, তখন ঘুষ বাণিজ্য, হ্যাঁ, এই প্রথাগুলো বন্ধ হয়ে যাবে। তারপরে ধরেন হচ্ছে দেশের উন্নয়ন হবে অনেক বেশি। মানে এক কথায় দেশের সিস্টেমটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই আমাদের সংস্কারের পক্ষে থাকতে হবে, অবশ্যই আমাদেরকে সংস্কারের পক্ষে হাবটে ভোট দিতে হবে। বুঝতে পারছেন? কারা কারা ভোটার, হাত তোলেন, হ্যান্ড রাইজ করেন যে আমরা ভোটার। সুমিতা রানী দাস, ও না, আখিরাতুল, রাজিম, সজীব, সালমা, এই 5 জনই ভোটার। আর কেউ ভোটার না আপনারা? না, সবাই স্যার আমি আছি। তাহলে সবাই তো বাচ্চা পোলা পান। জি স্যার। তাহলে যখন হইতাছে আপনারা বিয়ে করতে যাবেন, তখন বিয়ে করতে পারবেন না, কারণ তো ভোটার নাই, তখন বাল্য বিবাহ হয়ে যাব। আপনারা তো চাইলে হইতাছে এই কিনা, মনে করেন যে একটা বিদেশ করলেন, হ্যাঁ, ওই বেটার সাথে বিদেশ যাবেন গা, চাইলে বেটার সাথে বিদেশ যেতে পারবেন না, কারণ আপনার আইডি কার্ড নাই, আপনি শুধু বলা পান। আচ্ছা, যাই হোক, হচ্ছে এই ভোটার হওয়াটা জরুরি, ভোটার হইলে অনেক ভালো। হ্যাঁ, সুযোগ হইলে ভোটার হয়ে যায়। এখন আমার জীবনে আমি একবার হচ্ছে আপনার ভোট দেওয়ার সুযোগ পাইছিলাম, সেটা তাও ইউনিয়ন নির্বাচনে, জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার আসলে কখনো সুযোগ পাই নাই। এইবারই হচ্ছে আমার জীবনের প্রথম ভোট। এমনিতে মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, ঠিক না? জি না স্যার, দাঁড়িপাল্লায় ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। স্যার দাড়িপাল্লা আসবে। আর না, ফিয়ামানিল্লাহ। জয় বাংলা দানে সেই দাড়ি পাল্লা মার্কায় ভোট দিস। দিচ্ছে না, দাড়িপাল্লা উঠেই যাক। দুটোই জিতে যাক, আমরা কোনো দলই নাই। মনে করেন যে জিজ্ঞেস করে যে মানে একজন মহিলা তার জামাই জিজ্ঞেস করতেছে যে তুমি কোন দল করো, কয়
পিজিপি, তো পিজিপি আবার কোন দল? তো প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, অতএব যখন যে সরকার থাকে ওই সরকারের লোক। এখন আমার দশা হচ্ছে এরকম, আমি হচ্ছে পিজিপি করি, বুঝছেন, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। সুবিধা পার্টি স্যার। এটাকে আরেক কথায় সুবিধা পার্টি বলা হয়, কথাটা খারাপ বলছেন না। তবে হ্যাঁ, আমি আসলেও যদি ন্যায় ইনসাফ বা হচ্ছে আসলেও কিছু অনেস্ট পলিটিক্স দেখি, তাহলে একটা দল আছে, হ্যাঁ, and আমি ওই দলের, এটা হচ্ছে দানের শীষ। না, আমি ওই দলের পক্ষে বলবো না, দানের শেষ না। আমার জীবনে আমার প্রমিস ছিলাম কখনো কোনোদিন নৌকা মার্কায় ভোট দিব না, কখনো কোনোদিন নৌকা মার্কায় ভোট দেই নাই। এখন ধানের শীষ বা হচ্ছে দাঁড়িপাল্লা, এখন পর্যন্ত আমি সিদ্ধান্ত নেই নাই আমি কই ভোট দিব। একটা স্যার মন দুটোর চায়, মধ্যে দিয়ে দিন, সুযোগ পাইলে স্যার দুটোটা দিয়ে দিন। স্যার দাঁড়িপাল্লাই দিন স্যার। স্যার লটারি করেন। আমি বলি ঘটনা কি, একটা মন চাই যে আমি এই আপনার হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দেই, আবার মন চাই যে না, দাঁড়িপাল্লা আমাদের আসন মুক্ত আছে, আসন দাঁড়িপাল্লা জিতবে না। কারণ হচ্ছে আপনার আসলে আমাদের মুক্ত আসায় জামাতের ওইরকম আগে থেকেই জামাতের কোনো ই নাই, হ্যাঁ। ওই বেড়ায় মনে করেন যে সর্বোচ্চ ওই বেড়া হচ্ছে জামাতের কেন্দ্রীয় কমিটির, হ্যাঁ, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মানে জামাতের বহুত বড় নেতা। কিন্তু এবার জিত নয় কেলে এটা আগে থেকে গণসংযোগ ছিল না, এই জন্য হচ্ছে ধরেন এবারে জিতবো না, এই জন্য আর কি মন চাই না এবারে ভোট দিতে, বুঝছেন, এই হলো ঘটনা। তাইতে পার্টির খায়রুল অনেক ভোট দিয়ে। ঠিকই কইছেন, জনগণের পার্টির খাইরুল দলের লোক হচ্ছে আমি। আচ্ছা যাই হোক, বহুত নির্বাচনে আলাপ হইলো, যেহেতু সামনে নির্বাচনে একটা আমেজ আছে, যার জন্য আমরা নির্বাচনে কথাবার্তা বলি, হ্যাঁ। আচ্ছা, আবার পরে ইনশাআল্লাহ আলাপ হবে, সমস্যা নাই। সামনে হচ্ছে শবে বরাত আছে, হ্যাঁ, শবে বরাত নিয়ে ইনশাআল্লাহ একদিন আপনাদের সাথে ওয়াজ করবো নি। আজকে আমরা হচ্ছে আলাপের মূল ওয়াজে চলে যাই, সেটা হচ্ছে কম্পিটিটিভ মেডিসিন চ্যাপ্টার 1 and 2 এর পরীক্ষা। মনে আছে না? কেউ কিন্তু লিভ নেবেন না, পারেন না পারেন অসুবিধা নেই, আমি প্রশ্ন করব, হ্যাঁ। ওকে, প্রথম প্রশ্ন আমাদের কার দিয়ে শুরু করব? সিআর দিয়ে শুরু করি। সিআর, নিহা। জি স্যার বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে ছবি আঁকায় দিচ্ছেন, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আমি তো কল্পনা করতে পারি না যে আপনারা এত সুন্দর ছবি আঁকাইতে পারবেন। আমি তো ভাবছি অনেকের এত সুন্দর হয়েছে যে ভাবছি কম্পিউটার দিয়ে ফটোকপি করছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। হাত দিয়ে করছি, দেখা দেখি। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আপনাদের ছবিগুলো। এই চেষ্টাটা হ্যাঁ চালায় যেতে হবে, এই চেষ্টাটা হচ্ছে বন্ধ করা যাবে না। রাজিম এটা তো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই চেষ্টাটা হচ্ছে আপনার চালাই যেতে হবে, এই চেষ্টাটা বন্ধ করা যাবে না। চেষ্টাটা যেদিন বন্ধ করবেন মনে করবেন যে ওইদিন ডুবে গেছেন। তারপর হচ্ছে আসমা সুলতানা, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, ওটাও সুন্দর হয়েছে, কিন্তু আপনার উপরে হ্যাটটা সুন্দর হয় নাই, প্রক্সিমালি পাইছে সুন্দর হয় নাই, ভালো হয়েছে তারপর। আচ্ছা নিহা, আপনি শুনতেছেন? জি স্যার বলেন। বলেন তো আপনি, হোয়াট ইজ কমিউনিটি মেডিসিন? Community medicine is a system of delivery of comprehensive health care to the people by a health team in order to improve the health of the community. আচ্ছা, গুড। আপনি বলেন হোয়াট ইজ হেলথ? হোয়াট ইজ হেলথ? Health is a state of complete physical, mental, and social well-being, and not merely an absence of disease or infirmity. Absence of disease or infirmity, না?
ওকে, গুড। আচ্ছা, নাও দ্য টার্ন বয়েস চেয়ার। ও বয়েস চেয়ার হচ্ছে অ্যাবসেন্ট, তাই না? বয়েস চেয়ার যেহেতু অ্যাবসেন্ট, তাহলে কারে ধরবো? রাজিম। জি স্যার বলেন। তুমি বলো ডাইমেনশন অফ হেলথ গুলো নাম বলো। Dimension of health: physical dimension, mental dimension, social dimension, spiritual dimension, emotional dimension, vocational dimension, philosophical dimension, cultural dimension, socio-economic dimension, environmental dimension, educational dimension, nutritional dimension, curative dimension, preventive dimension. তুমি যেগুলো না দেখা বললা সত্যি? জি স্যার, এটি মানে একেবারে টুটস্থ। ও গুড, ভেরি গুড। তুমি একটা চকলেট খাইও আমার অন্তে, হ্যাঁ? আচ্ছা, এরপরে হচ্ছে প্রশ্ন করব কারে? সাইফুল। গুড বয় সাইফুল। জি স্যার। দ্য সাইন অফ ফিজিক্যাল হেলথ বলো তো। সাইন অফ ফিজিক্যাল হেলথ হলো স্যার গুড কম্প্রেশন, তারপরে ক্লিয়ার স্কিন, ব্রাইট আইজ, তারপরে গুড অ্যাপিটিয়েট, তারপরে সাউন্ড স্লিপ, রেগুলার মুভমেন্ট অ্যান্ড বিলো অ্যান্ড ব্লাডার, তারপরে স্মুথ ইজি অ্যান্ড মুভমেন্ট, তারপরে ইনক্যাক্ট স্পেশাল চেঞ্জ। ইনট্যাক্ট স্পেশাল সেন্স, ভেরি গুড। সবাই এত ভালো পারে কেমনে বুঝলাম না। আচ্ছা, এরপর কারে ধরবো? এরপর ধরি একটা মেয়েরে ধরি, সুমিতা রানী দাস। সুমিতা রানী দাস। আচ্ছা, সুমিতা রানী দাস কথা বলে না, হ্যাঁ? তাইলে উম্মে কুলসুম। জি স্যার। আপনি বলতে পারবেন ইন্ডিকেটর অফ হেলথ বলতে পারবেন? জি স্যার। এরা ফেলেন তো। Health indicator are the tools with which we measure the health status of a community at a particular point in time to compare the health status of different communities at a particular point in time of the same community at different point in time. গুড। ওইটা ম্যাসিউ না, ওইটা হবে মেজার, হ্যাঁ? ভেরি গুড। আপনারা কি সত্যি সত্যি এত ভালো পারেন? আমার তো বিশ্বাসই হয় না আজকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে আখিরাতুল। আখিরাতুল। আসসালামু আলাইকুম স্যার। আপনি এই হেলথ ইন্ডিকেটর পয়েন্ট গুলোর নাম বলেন। মরবিলিটি ইন্ডিকেটর, মরবিলিটি ইন্ডিকেটর, ডিসেবিলিটি রেট। হতাশ করি আমাকে, আশা করি আপনি পারবেন। হেলথ ইন্ডিকেটর গুলোর নাম বলেন। আখিরাতুল, মরবিডিটি, মর্টালিটি, মরবিডিটি, তারপরে স্যার আমি বলবো? না না, আগে না, আখিরাতুল বলো। মর্টালিটি, মরবিডিটি, ডিসেবিলিটি, নিউট্রিশনাল, হেলথ কেয়ার ডেলিভারি, হেলথ কেয়ার environmental, socio-economic, health, political indicators, social indicators. এখানটা কান্না আওয়াজ আসছে, ওকে স্কিপ করে দেন। ঠিক আছে, ধন্যবাদ। ভালো পারছেন, আরো ভালো শিখতে হবে, হ্যাঁ? ওকে, এরপর হচ্ছে রাবিয়া জামান শিমু।
শুনতেছেন? জি স্যার। রাবিয়া যেমন শিমুরে কি কষ্ট করব, আপনি স্পেকট্রাম অফ হেলথ বলতে পারবেন? না স্যার। স্পেকট্রাম অফ হেলথ পারবেন না? আচ্ছা বলেন, স্পেকট্রাম অফ হেলথের হাইস্ট পয়েন্ট কোনটা, লোয়েস্ট পয়েন্ট কোনটা? স্পেকট্রাম অফ হেলথের হাইস্ট পয়েন্ট এন্ড লোয়েস্ট পয়েন্ট। মাইরা খেতা বালিশ বানায় ফেলবে। এটা কি আমি পড়াইছি না? আচ্ছা ঠিক আছে, আপনি কমিউনিটি মেডিসিন এন্ড ক্লিনিক্যাল মেডিসিনের পার্থক্য বলতে পারবেন? রাবিয়া জামান জি স্যার পারবো। বলেন। কমিউনিটি মেডিসিনের definition আছে a system of delivery of comprehensive health care to the people by a health team in order to improve the health of the community. আর clinical medicine এর আছে a field of medicine that deal directly with the patient suffering from diseases in order to diagnosis, treat and care theme. তারপর আছে nature of care community medicine এর deals with preventive, promotive, corrective, তারপরে easy, promotive, রিহ্যাবিলিটেটিভ কেয়ার, corrective and rehabilitative health care. আর clinical medicine এর ওকে ওকে আচ্ছা স্যার এটা পুরোটা পারবেনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এখন প্রশ্ন করব, একজন ছেলে, সে হচ্ছে আমিন, কে আপনার নাম কি? আমিন হক। ওকে তো স্যার হ্যাঁ স্যার আমি তো নিউ এগুলো পাচ্ছি ও না কিছু। আচ্ছা আচ্ছা ওকে, অসুবিধা নাই। আমরা স্যার আমার নাম অভিজিৎ সানজিদা। আচ্ছা আপনার সানজিদা, ওকে। অভিজিৎ সাহা, সেই কেরি পাঠকের সঙ্গী অভিজিৎ, এসআই অভিজিৎ না? পুলিশ সিআইডি স্যার ওটা। ও সিআইডি অভিজিৎ। জি স্যার, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। হ্যাঁ, সিনিয়র ইন্সপেক্টর সিআইডি অভিজিৎ সাহা। জি স্যার। ওর ভাব কিন্তু একদম সিআইডির মতো, কিন্তু ভবিষ্যতে সিআইডি হওয়ার সম্ভাবনা আছে, অসুবিধা নাই। তোমার হাইট কত? আর কি সিআইডি? হ্যাঁ ও সিআইডি। আপনারা যারা এই যে মনে করেন যে কি না, যে কোনো অপরাধ করবেন ও যায় ধরে লেব। ওর হাইট কত? স্যার 5.9। 5.9। ওয়াও, তাহলে তুমি নিশ্চিত অফিসার। আচ্ছা আচ্ছা ওকে অভিজিৎ, এইবার আমরা অফিসারে ধইরা শিক্ষা দিব, যদি অফিসার না পায়। হ্যাঁ, অত অফিসার আমাদের কাছে ধরা খাবো যদি না পায়। তোমার পয়েন্ট হচ্ছে, হোয়াট ইজ দ্য হাইস্ট পয়েন্ট অফ স্পেকট্রাম অফ হেলথ? পজিটিভ হেলথ। পজিটিভ। লাস্ট পয়েন্ট? ডেথ। ডেথ। হোয়াট ইজ পজিটিভ হেলথ? সরি স্যার, পারবো না। ধরা খায় গেছে, ধরা খায় গেছে। আচ্ছা এই সিআইডি হয় আইএসটিতে কেন? হ্যাঁ, ছেলে সিআইডি হয় আবার আইএসটিতে কেন আসছে? সিআইডি হয়ে আইএসটিতে আসছে। প্রত্যেকটা আইএসটিতে কারা কারা কি করে না করে সব খোঁজ খবর দেওয়ার জন্য। বেটা বুঝি সিআইডি প্রশিক্ষণ নিতেছে, প্লাস আইএসটিতে ট্রেনিং করতেছে। আস্তে চল স্যার, স্যার এখনো বুঝেই নাই এখন বুঝছি আমি।
আচ্ছা, তাহলে এই কি না অভিজিৎ সিআইডি সাহেব, ওর আজকে থেকে নতুন নাম সিআইডি সাহেব। তাহলে আপনার এই উত্তর দেন হচ্ছে ডাইমেনশন অফ হেলথ গুলো বলেন। Dimension of health. Physiological dimension, mental dimension, socio-economic dimension, cultural dimension, vocational dimension, spiritual dimension, and nutritional dimension, educational dimension, environmental dimension. ওকে, গুড। অভিজিৎ ভালো পারছে, ছেলেরা মোটামুটি সবাই ভালো পারতেছে। হ্যাঁ, আশা করি যে মেয়েরাও ভালো পারবে, হতাশ করবে না। আমরা ধরবো এবার হচ্ছে নাসিমা আক্তার স্মৃতি। নাসিমা আক্তার স্মৃতি। আচ্ছা, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন হচ্ছে, বলতে পারবেন আপনি? পরীক্ষা দিতে পারবেন? স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে বলেন তো অবজেক্টিভ অফ কমিউনিটি মেডিসিন। অবজেক্টিভ অফ Community medicine. বই But তো so, হচ্ছে say, to identify health needs and problem of the community and plan. বললাম না বই স্যার, তো মুখস্থ বলতেছি। To identify health needs and problem. হ্যাঁ, বলেন। স্যার, বই তো অফ করে বলতেছি। ওকে, বলেন। To identify the health needs and problem of the community and prioritize them to provide comprehensive health. স্যার বোঝা যায় না তো। তারপর আচ্ছা, to take the আপনাকে ভালো বোঝা যাইতেছে না। হ্যাঁ, শুনেন, হ্যালো নাসিমা আক্তার স্মৃতি, আপনাকে ভালো বোঝা যাইতেছে না। হ্যাঁ, অসুবিধা নাই। ওকে, স্যার, আমার নেট প্রবলেম। হ্যাঁ, ওকে ওকে, আমি আপনাকে স্কিপ করলাম। এবার হচ্ছে আমাদের সজীব, শুনতেছেন? জি স্যার। আচ্ছা, সজীবের জন্য প্রশ্ন হচ্ছে আপনার ডিটারমিনেন্ট অফ হেলথ পয়েন্টগুলো বলতে পারবেন? জি স্যার। ওকে, বলেন। ডেফিনেশন স্যার আগে বলি। না, ডেফিনিশন প্রয়োজন নাই, জাস্ট ডিটারমিনেন্ট অফ হেলথের পয়েন্টগুলো আচ্ছা, বলেন। 1 biological determinant and its example chromosomal anomalies, errors of metabolism, mental retardation. 2 number behavioral and socio-cultural patterns, examination, lifestyle, customs, lifelong personal habits, cultivation of good habits regarding personal health care. Therefore, socio-economic and political factor. Example, economic status, education, occupation. Therefore, family and welfare service, and then gender, aging of the population. Others example, education, industry, social development, rural management. ওকে, গুড, ভেরি গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ, সজীব সুন্দর হয়েছে। ওকে, আর দুইজন যে প্রশ্ন করবো, একজন ছেলে একজন মেয়ে, আর কারা কারা প্রশ্ন করবো বলেন? স্যার, আমারে ধরেন। মেহেদি, তুমি বলো, এই ডিটারমিনেন্ট অফ হেলথ গুলোই বলো। স্যার, 1 নাম্বার বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, 2 নাম্বার বিহেভিয়ারাল এন্ড সোশিও কালচার কন্ডিশন, এক্সাম্পল কাস্টম, লাইফস্টাইলের ভিতরে আছে দ্য অ্যারে অফ পিপুল,
life social values, attitude and activities, cultural and behavioral cues. 3 number environmental factor, একটা আছে internal একটা external. Internal হলো health depend on each and very component part, every tissue, organ and system of the body. External আছে হলো air, climate, soil, water, food, man, animal, plant, microbes, custom, moral, habit, education, religion. তারপরে আছে স্যার মাইক্রো এনভায়রনমেন্ট, এর ভিতরে আছে হলো পার্সোনাল হ্যাবিট, স্মোকিং, ড্রাগ ইটিসি, পার্সোনাল আদার হ্যাবিট, স্মোকিং এন্ড ড্রিঙ্কিং আর মোরাল হ্যাবিটস। 4 নাম্বার ইকোনমিক্যাল এন্ড পলিটিক্যাল সিস্টেম, সার্ভিস স্যার। এখানে আছে এডুকেশন, ইকোনমিক স্ট্যাটাস, অকুপেশন আর পলিটিক্যাল সিস্টেম। পরে আছে হলো হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সার্ভিস, এর ভিতরে আছে প্রিভেনশন অফ ওয়াটার, তারপরে আছে হেলথ ফর চাইল্ড সিকনেস মনে হয়, তারপরে আর আদার্স যেগুলো আছে সেগুলো হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার, তারপরে আছে ইন্ডাস্ট্রিজ, এমপ্লয়মেন্ট। ওকে ওকে, ভেরি গুড। যাক, মোটামুটি সবাই ভালো পড়ছেন। বাকি যাদের প্রশ্ন ধরতে পারলাম না, আমি ধরে নিলাম আপনারা সবাই ভালো পড়ছেন। সবাই ভালো পরীক্ষা দিয়েছেন। আমি আসলে আপনাদের প্রতি অনেক বেশি স্যাটিসফাইড। বিশেষ করে মানে 25-30 জন যারা নিয়মিত ক্লাস করেন অথবা হচ্ছে ধরেন নিয়মিত পড়াশোনা শিখতেছেন, সত্যি আমি আপনাদের প্রতি অনেক বেশি স্যাটিসফাইড। হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষাকে এরকম সুন্দরভাবে গুরুত্ব দিবেন, প্রত্যেকটা পরীক্ষাকে এইভাবে সিরিয়াস নিয়ে অনেক বেশি পড়াশোনা করবেন। মনে থাকবো? ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার। বলেন। কখন পাবো? রেকর্ড ক্লাসগুলো আমি আপনাকে দিয়ে দিবনি, যে আপনি ওই যে আমাদের সোহাগ আছে ক্যাপ্টেন, হ্যাঁ, সোহাগরে মেসেজ দিয়েন, সোহাগ আপনাকে দিয়ে দিবে। সোহাগ আজকে ক্লাস করতে পারে, আগামীকাল ক্লাস করবে, পরে আগামীকাল সোহাগের কাছ থেকে নিয়ে নেবেন। ওকে? জি স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা আজকে ক্লাসে ফিরে যাই তাহলে। হ্যাঁ, আমরা কি না হচ্ছে টিস্যুতে ছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। টিস্যু পড়বো না, আজকে কমিউনিটি মেডিসিনে পড়বো। আপনাদের মতামত কি? স্যার কম স্যার টিস্যুটা হয় নাই। কমিউনিটি মেডিসিন স্যার টিস্যু পড়ান। স্যার টিস্যু অধ্যায়টা শেষ করে নিন। জি স্যার, টিস্যু অধ্যায় আগে শেষ করে ভালো হয়। টিস্যু চ্যাপ্টার বহুত বড়। আচ্ছা, টিস্যু চ্যাপ্টারে শেষ করি, এটাই ভালো হবে। কমিউনিটি শুরু করেন। আচ্ছা, তাহলে একটা ভোট নেই, এই ভোটে যারা জিতবে এদের মতামতের উপরেই হচ্ছে আলাপ হবে। হ্যাঁ, একটা ভোট নেই। স্যার আর কতদিন লাগবে টিস্যু শেষ হতে, তাহলে সেটা বলেন আগে। টিস্যু শেষ হইতে কমপক্ষে আরো 10 দিন লাগবে। টিস্যু, তবে এটা ঠিক, টিস্যু চ্যাপ্টার শেষ করলে একটা অনেক বড় একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। এবং টিস্যু চ্যাপ্টার মূলত একটা বেসিক চ্যাপ্টার। হ্যাঁ, যে চ্যাপ্টার থেকে আপনি নার্ভাস সিস্টেমের আইডিয়া পাবেন, স্কেলিটাল সিস্টেম, বোনের আইডিয়া পাবেন, মাসকুলার সিস্টেমের আইডিয়া পাবেন। হ্যাঁ, সব চ্যাপ্টারের একটা আইডিয়া পাবেন। এই হচ্ছে একটা সুবিধা। হ্যাঁ, তাহলে টিস্যু শেষ করে। হ্যাঁ, টিস্যু শেষ করি। ওকে, তাহলে আর কোনো আলাপ নাই, টিস্যুতে চলে যাই।
পেজ নাম্বার 105। এই যে আমরা পেজে চলে আসছি। এই চিত্রটা আমি আপনাদেরকে আঁকাইতে দিয়েছিলাম, মোটামুটি সবাই আঁকাইছেন, খুবই সুন্দর আঁকাইছেন এবং আমি আপনাদের প্রতি অনেক বেশি স্যাটিসফাইড। ওকে, লং বোনের তিনটা পার্ট, ডায়াফাইসিস, এপিফাইসিস এন্ড মেটাফাইসিস। আমরা মোটামুটি সবাই ডায়াফাইসিস কোনটুকু, এপিফাইসিস কোনটুকু, মেটাফাইসিস কোনটুকু চিনে ফেলছি। আচ্ছা, এই চীনার প্রেক্ষিতে ডায়াফাইসিসটা হচ্ছে আমরা দেখলাম এই লং বোনের সব থেকে বড় পার্ট। আমরা জাস্ট এটুকুই শিখবো, ডায়াফাইসিস। এরপর লেখা আছে, আচ্ছা এরপরে আপনার লেখা আছে দ্য লার্জেস্ট পার্ট অফ এনি লং is in the long cylindrical middle called diaphysis or shaped. অর্থাৎ এই বোনের সব থেকে বড় পার্টটাই হচ্ছে ডায়াফাইসিস। এই যে সম্পূর্ণ অংশটুকু ডায়াফাইসিস। একটা লং বোনের সব থেকে বড় পার্টের নাম কি? একটা লং বোনের সব থেকে বড় পার্টের নাম হচ্ছে ডায়াফাইসিস। আচ্ছা, এপিফাইসিস is the part, হ্যাঁ বলেন। আচ্ছা, epiphysis, this is the part is at the extreme end of the bone where joint are formed. অর্থাৎ একটা লং বোনের সব থেকে এক্সট্রিম পার্ট, মানে সব থেকে লাস্ট পার্ট, সব থেকে উপরের পার্টটা, সেটাই হচ্ছে এপিফাইসিস, যেখানে মূলত জয়েন্ট তৈরি হয়। এই যে এইটুকু এপিফাইসিস, হ্যাঁ, এটা হচ্ছে বোনের সব থেকে লার্জ পার্ট বা সব থেকে উপরে পার্ট। এখানে তো মূলত হচ্ছে জয়েন্টটা তৈরি হয়, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে মেটাফাইসিস। মেটাফাইসিস কোনটুকু? ডায়াফাইসিস আর এপিফাইসিসের মাঝখানে যে পার্টটুকু, এইটুকু হচ্ছে মেটাফাইসিস। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আমি তিনটা জি, স্যার। উচ্চারণ করবো। একটা লং বোনের তিনটা পার্ট থাকে। আপনারা যেহেতু চিত্র সবাই আঁকাইছেন, সবাই অলরেডি চিনে ফেলছেন। মেটাফাইসিস, এপিফাইসিস আর হচ্ছে ডায়াফাইসিস। এপিফাইসিস হচ্ছে বোনের এক্সট্রিম এন্ড, মানে সব থেকে উপরের শেষ অংশটুকু। সব থেকে উপরের শেষ অংশটুকু হচ্ছে এপিফাইসিস, বা সব থেকে নিচের শেষ অংশটুকু, মানে এই যে এইটুকু এপিফাইসিস, বা নিচের দিকে এইটুকু হচ্ছে এপিফাইসিস। মানে একটা বোনের দুই মাথা, এক কথাই যদি বলি, মানে একটা বোনের দুই মাথা, একটা লং বোনের দুই মাথায় হচ্ছে এপিফাইসিস। আর মেটাফাইসিস হচ্ছে আপনার এই ডায়াফাইসিস আর এপিফাইসিসের মাঝখানে যে অংশটুকু, এই যে অংশটুকু, এইটুকু হচ্ছে মেটাফাইসিস। আর ডায়াফাইসিস হচ্ছে একটা লং বোনের সব থেকে লার্জেস্ট পার্ট, সব থেকে বড় অংশটুকু হচ্ছে ডায়াফাইসিস। একটা লং বোনের সব থেকে বড় অংশটুকু হচ্ছে ডায়াফাইসিস। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা দেখি এখানে এই তিনটা আলাপ মনে রাখলেই হবে। তাহলে আমরা এখানে কি কি শিখবো? ডায়াফাইসিস, the largest part of any long bone is the long cylindrical middle called the diaphysis or shape. অর্থাৎ ডায়াফাইসিসকে শেপ তো বলা হয়, মানে একটা লং বোনের মাঝখানে যে অংশটুকু, ওটাকে শেপ বা বডি বলা হয়। এই যে ডায়াফাইসিসটা আছে, এই ডায়াফাইসিসকে শেপ অথবা বডিও বলা হয়। আর আরো দুইটা নাম আছে ডায়াফাইসিস। আর কি কি নাম আছে? দুইটা নাম আছে। কি কি? শেপ অথবা বডি। মানে আমি যদি অ্যাজ ইউজুয়াল চিন্তা করি, একটা বোনের তিনটা পার্ট, একটা হইতাছে আপনার উপরের ভাগ, আর একটা নিচের ভাগ, আর একটা মাঝখানে। উপরের ভাগটাকে বলা হয় আপার ইন, নিচেরটা হচ্ছে লোয়ার ইন, আর মাঝখানেরটা হচ্ছে শেপ বা বডি। এই আপার ইন মানে সব থেকে উপরের আপার ইন আর সব থেকে নিচের লোয়ার ইন, এইটাকে আবার যদি বোনের ক্যারেক্টার বর্ণনা করতে যাই, তাহলে মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় প্রক্সিমাল এপিফাইসিস বা ডিস্টাল এপিফাইসিস। আর ডায়াফাইসিসের পার্টটাকে বলা হয় বডি। কথা বুঝতে পারছেন? কথা জি ক্লিয়ার? স্যার। জি স্যার।
তাহলে আমরা এখান থেকে কি মনে রাখবো? ডায়াফাইসিস ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ এনি লং বোন। এইটুকু দিলেও হবে, আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। ইপিফাইসিস, দিস ইজ দ্য পার্ট at the extreme end of bone where joint are formed। এই পর্যন্ত দিলেই হবে, আর বেশি লাগবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে মেটাফাইসিস, the part of bone between the diaphysis and epiphysis in a growing bone। এই পর্যন্ত দিলেই হবে। অর্থাৎ মেটাফাইসিস আর ইপিফাইসিসের মাঝখানে যে অংশটুকু, এটুকু হচ্ছে মেটাফাইসিস। এটাকে আবার গ্রোয়িং বোনও বলা হয়। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? স্যার একবার বলে দেন কোনটা বলে। আমি বলি, লং বোনের পার্ট কয়টা? 3টা। কি কি? ডায়াফাইসিস, ইপিফাইসিস, মেটাফাইসিস। ডায়াফাইসিস হচ্ছে মাঝখানে যে বড় অংশটুকু, মানে the largest part of any long bone। শেষ। Epiphysis কি? This part is the extreme end of bone where joint are formed। অর্থাৎ বোনের সব থেকে লাস্ট মাথাটা, উপরে মাথা নিচের মাথাটা, যেখানে মানে লাস্ট মাথার সাথেই তো জয়েন্ট তৈরি হয়, তাই না? যেখানে জয়েন্ট তৈরি হয়। আর হচ্ছে মেটাফাইসিস। এই ইপিফাইসিস আর মেটাফাইসিসের মাঝখানে যে অংশটুকু বা পার্টটা, এটা হচ্ছে মেটাফাইসিস। কথা বুঝতে পারছেন? জি স্যার। কথা ওকে, এই পর্যন্ত মনে রাখলে হবে, এখান থেকে আর কিছুই মনে রাখার প্রয়োজন নাই। আচ্ছা, এরপর যে আলাপটা করছে সে আলাপের নাম হচ্ছে ফাংশন অফ বোন। হাড়ের কাজ কোন বলেন তো? হাড় দিয়ে কি কাজ করি আমরা? হাড় বডিকে কি করে? শেপ প্রদান করে, বডিকে সাপোর্ট করে, বডিকে প্রটেক্ট করে, মুভমেন্টে কাজ করে, মাসেল অ্যাটাচমেন্ট করে, টেন্ডন অ্যাটাচমেন্ট করে, লিগামেন্ট অ্যাটাচমেন্ট করে, তারপরে মিনারেল স্টোরেজ করে, ব্লাড সেল ফর্মেশন করে। এই হাড়ের মধ্যে কি আপনার কি থাকে? বোন মেরু থাকে। তাহলে বোন মেরুর কাজ কি? মূলত বোন মেরুর কাজ হচ্ছে ব্লাড ফর্মেশন করা না? তাহলে ব্লাড সেল ফর্মেশন করা হাড়ের একটা কাজ। এই হাড়ের মধ্যে বিভিন্ন ধরনের মিনারেল, ক্যালসিয়াম, হ্যাঁ, ফসফেট, এই জিনিসগুলো রিজার্ভ করে রাখে না? অবশ্যই এগুলো রিজার্ভ করে রাখে। মুভমেন্ট করে, হাড়ের মাধ্যমে তো হাড় আছে কারণে তো আপনি নাড়াচাড়া করতে পারতেছেন না? মুভমেন্ট করা, তারপরে বডিকে প্রোভাইড করা, প্রোটেক্ট করা। যেরকম আপনার বুকের খাসা ভিতরে অর্গানগুলোকে প্রোটেক্ট করতেছে, মাথার খুলি ব্রেনটাকে প্রোটেক্ট করতেছে না? এবং হচ্ছে বডি শেপ, এই বডি শেপটা প্রদান করতেছে কারা? হাড়। বডিকে সাপোর্ট করতেছে কারা? এই হাড়। তাহলে ফাংশন অফ বোন, জাস্ট এই পয়েন্টগুলো মুখস্থ রাখলেই হবে, এর বাইরে কিছুই লাগবে না। জাস্ট পয়েন্টগুলো মুখস্থ রাখলেই হবে, বাইরে কিছুই লাগবে না। প্রোভাইড শেপ, প্রোভাইড সাপোর্ট, প্রোভাইড protection, provide site for attachment of muscle, tendon, ligament, movement, mineral storage, blood cell formation। কথা বুঝতে পারছেন? আরেকবার বলেন তো। আবার বলি, provide shape, provide support, provide protection, provide site for attachment of muscle, tendon, ligament, movement, mineral storage, blood cell formation। কথা বুঝতে পারছেন? জি স্যার। এই পয়েন্ট, আর কোনো পয়েন্ট নেই, এই পর্যন্ত মনে রাখলেই হবে। স্যার এর ভিতরে পড়তে হবে না? কিছুই পড়া লাগবে না, কিছুই পড়া লাগবে না, জাস্ট যে পর্যন্ত বলছি এই পর্যন্ত মুখস্থ করবেন। কথা ক্লিয়ার? ওকে, এরপরে অস্টিওজেনেসিস বা অসিফিকেশন। অস্টিওজেনেসিস, অস্টিও মানে কি বলেন তো? বোন। জেনেসিস মানে কি? প্রসেস। উৎপন্ন হওয়ার প্রক্রিয়া বা প্রসেস অফ ফর্মেশন। জেনেসিস মানে হচ্ছে কি?
প্রসেস অফ ফরমেশন, তাহলে অস্টিওজেনেসিস মানে কি? বোন ফরমেশন হওয়ার প্রসেস বা প্রক্রিয়াটাকেই অস্টিওজেনেসিস বলে। দ্য প্রসেস অফ বোন ফরমেশন ইজ কল অসিফিকেশন বা অস্টিওজেনেসিস। কথা বুঝতে পারছেন? The process of bone formation is called ossification or osteogenesis. জি স্যার। কথা ক্লিয়ার? ওকে। টাইপ অফ ossification হচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন আর একটা হচ্ছে এন্ডোকন্ডাল অসিফিকেশন। এটা গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন না, জাস্ট দুইটা অসিফিকেশন ফরমেশনের নাম জেনে রাখেন, মুখস্থ হয়ে রাখবেন, বাকি কিছুই জানতে হবে না। অসিফিকেশন হচ্ছে দুই ধরনের, ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, এন্ডোকন্ডাল অসিফিকেশন। ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, এন্ডোকন্ডাল অসিফিকেশন। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপর হচ্ছে গ্রোথ অফ লংবোন লাগবে না। আচ্ছা, বোন মেরু। এই যে বোনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে ওইটাকে কি বলি আমরা? একটা লংবোনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে ওটাকে কি বলি? মেডুলারি ক্যাভিটি। ওটা কি বলি? মেডুলারি ক্যাভিটি। মানে এই যে শুলার ভিতরে যেরকম ফাঁকা জায়গা থাকে, এরকম বোনের ভিতরে ফাঁকা জায়গা থাকে না, যেটার মধ্যে মেরুরজ্জ ওই নরম অংশগুলা লুকায় থাকে। ওই যে হাড়ের নলি যে খান, এমন একটা টান মারেন, তাহলে টান মারেন নলিটা বের হওয়ার সাথে সাথে তো ফাঁকা অংশটা বের হয়, ওইটাকে বলা হয় মেডুলারি ক্যাভিটি। ওইটাকে বলা হয় কি? মেডুলারি ক্যাভিটি। ওই মেডুলারি ক্যাভিটির মধ্যে স্পঞ্জি টাইপের সফট যে বোনগুলো আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনার ব্লাড ভেসেল দ্বারা পরিপূর্ণ, নরম নরম থাকে, জেলেটিনিয়াস থাকে, হ্যাঁ, ওই জিনিসটাকে বোন মেরু বলা হয়। ওই জিনিসটাকে বোন মেরু বলা হয়। বলছেন বোন মেরু কি? বোন মেরু হচ্ছে ওই যে হাড়ের ভিতরে নরম নরম যে জিনিসটা থাকে ওইটাকে বলা হয় বোন মেরু। মেডিকেল সায়েন্সের ভাষায় বলি, ওইটাকে ওই হাড়ের ভিতরে ফাঁকা জায়গাটা কি বলা হয়? মেডুলারি ক্যাভিটি। অতএব ওই মেডুলারি ক্যাভিটির স্পেসে স্পঞ্জি বোন, হ্যাঁ, স্পঞ্জি যে বোনটা থাকে, মানে নরম যে বোনটা থাকে, যেটা মূলত হচ্ছে কি সফট জেলেটেলিয়াস, মানে একটু তেলসে তেলসে, এন্ড হাইলি ভাস্কুলার, এন্ড অনেক বেশি ব্লাড ভেসেল দ্বারা পরিপূর্ণ থাকে। হাইলি ভাস্কুলার সেলুলার টিস্যু নন অ্যাজ বোন মেরু। কথা বুঝতে পারছেন? The medullary cavity of long bone and the space in the spongy bone contain the soft, gelatinous, highly vascular and cellular tissue known as bone marrow. কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কথা কি হয়? আচ্ছা, বোন মেরু হচ্ছে দুই ধরনের। বোন মেরু কয় ধরনের? বোন মেরু দুই ধরনের, একটা রিড বোন মেরু আর একটা ইয়েলো বোন মেরু। রিড বোন মেরুই মূলত হচ্ছে ব্লাড সেল ফরমেশন করে থাকে। বুঝতে পারছেন? এই রিড বোন মেরুটাই মূলত হচ্ছে কি ব্লাড সেল ফরমেশন করে থাকে। আচ্ছা, এরপরে ফাংশন অফ বোন মেরু। বোন মেরুর কাজ কি? বোন মেরুর প্রধান যে কাজটা সেটা হচ্ছে ব্লাড সেল প্রডিউস করা। ব্লাড সেল প্রডিউস করা, এই একটা কথা মনে রাখেন, বাকি মনে রাখার প্রয়োজন নাই, আর এটা ফাংশন আর ওইভাবে আসবে না, বাট ডেফিনেশন আসবে, টাইপ আসবে, ঠিক আছে? আর অসিফিকেশনের ডেফিনেশন, দ্য প্রসেস অফ বন্ড ফরমেশন ইজ কল্ড অসিফিকেশন, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। ফাংশন অফ বোন অবশ্যই মুখস্থ করতে হবে, আমি যতটুকু বলছি। আর হচ্ছে লং বোনের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আমি যতটুকু বললাম অতটুকুই। কথা বুঝতে পারছেন? ওকে। এরপরে হচ্ছে ডিফারেন্স বিটুইন বোন এন্ড কার্টিলেজ। মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। অতএব হাড় এবং কার্টিলেজের অস্থি আর তরুণাস্থি, অস্থি আর তরুণাস্থির পার্থক্য, এক কথায় আমি যদি বলি, বোন আর কার্টিলেজের ডিফারেন্স আমরা ওই আলাপটা আগেই কই রাখছি। বোন কি শক্ত, হার্ড, কার্টিলেজ কি নরম, সফট। বোনের
স্ট্যান্ড অনেক বেশি স্ট্রং, কার্টিলেজ লিমিটেড, খুব বেশি শক্তিশালী না। বোনের সেল আছে কি অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। আর কার্টিলেজের সেলের নাম কি কন্ড্রোসাইট। এরপরে আপনার হচ্ছে আমি যদি বলি যে এখানে আরেকটা জিনিস দিছে, আপনার হচ্ছে ম্যাট্রিক্স আর ফাইবার। হ্যাঁ, এইখানে হচ্ছে বনে ইনঅর্গানিক ম্যাট্রিক্স থাকে, ম্যাটেরিয়ালস থাকে, ক্যালসিফাইড এক্সট্রাসেলুলার ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস থাকে। আর কার্টিলেজে কি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে বাট নট ক্যালসিফাইড। এই কথাটা এখানে লিখছে, জেলো প্রোটিওগ্লাইকেন এন্ড গ্লাইকোপ্রোটিন। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিখছে ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস। কথা বুঝতে পারছেন? ওকে। ফাইবার, কোলাজেন ফাইবার প্রিডমিন্যান্ট। কোলাজেন ফাইবার প্রিডমিন্যান্ট মানে কি অনেক বেশি কোলাজেন ফাইবার থাকে, আধিপত্য বিস্তার করে বনের মধ্যে। আর কার্টিলেজের মধ্যে কোলাজেন ফাইবার, ইলাস্টিক এন্ড রেটিকুলার ফাইবার সবই থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হ্যাভারিয়ান সিস্টেম। হ্যাভারিয়ান সিস্টেম মানে হচ্ছে এই বনের মধ্যে যে ওর যে ধরেন হচ্ছে বৈশিষ্ট্য বাঘটা, হ্যাঁ আমি বোঝাই, যেরকম এই যে একটা বাঘ, হ্যাঁ এই যে একটা দাগ, এই যে এরকম একটা দাগ, এরকম একটা দাগ, এরকম হচ্ছে একটু লাইন আছে না, লাইন আছে না, একটা বর্ডার আছে না, এই জিনিসটা হচ্ছে হ্যাভারিয়ান সিস্টেম। এই হ্যাভারিয়ান সিস্টেম বনের মধ্যে থাকে বাট কার্টিলেজে থাকে না। এই জন্যই এইখানে বলছে যে হ্যাভারিয়ান সিস্টেম প্রেজেন্ট ইন বোন, অ্যাবসেন্ট ইন কার্টিলেজ। পরে কভারিং, বনের কভারিং নাম কি পেরিঅস্টিয়াম। কার্টিলেজের কভারিং নাম কি পেরিকন্ড্রিয়াম। বনের মধ্যে ব্লাড সাপ্লাই আছে, কার্টিলেজে কিন্তু কোনো প্রকার কোনো ব্লাড সাপ্লাই নাই। ঠিক এই কারণে কার্টিলেজকে বলা হয় এ ভাস্কুলার স্ট্রাকচার। এ ভাস্কুলার স্ট্রাকচার মানে কি, যেটার মধ্যে কি রক্তের কোনো সাপ্লাই নাই, রক্তের কোনো নালিকা নাই, রক্ত যায় না, ওইটাকে বলা হয় এ ভাস্কুলার স্ট্রাকচার। যেরকম আমাদের চুল, তারপর আমাদের নেল যে অংশটা কাটা ফেলাই, তারপর আমাদের চোখের আইরিস, হ্যাঁ এদের মধ্যে রক্তের কোনো কি কানেকশন নাই, এই জন্য এগুলো হচ্ছে অ্যাভাস্কুলার স্ট্রাকচার। হেল মানে নেল, হেয়ার, আইরিস, কার্টিলেজ এগুলো হচ্ছে অ্যাভাস্কুলার স্ট্রাকচার। এগুলো ছাড়া আমাদের হিউম্যান বডিতে বাকি যত স্ট্রাকচার আছে সবই হচ্ছে ভাস্কুলার স্ট্রাকচার। মানে ব্লাড ভেসেলের চলাচল আছে, রক্ত চলাচল আছে। কথা কি বুঝতে পারছেন? ওকে। নার্ভ সাপ্লাই, বনের মধ্যে নার্ভ সাপ্লাই আছে, কার্টিলেজের মধ্যে কোনো নার্ভ সাপ্লাইও নাই। চুলের কোনো অনুভূতি আছে? চুলের যদি মনে করেন যে এরকম চাতা দেন, তারপরে টিপ দেন, পরে চুলের যদি মনে করেন যে চাপ দেন, হ্যাঁ বা কাইটা ফেলেন, চুল কোনো কিছু বুঝে না। কারণ কি এটার অনুভূতি নাই। নেল যে অংশটুকু কাইটা ফালাই দেন, কাটলে আপনি কোনো কিছু ফিল করেন না, কারণ কি এটা নার্ভ সাপ্লাইটা নাই। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, অক্সিজেন ডিমান্ড, বনের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রয়োজন হয়, কার্টিলেজে এত বেশি প্রয়োজন হয় না। এই জন্য বনের তুলনায় তুলনামূলকভাবে কম, যার কারণে বলছে রিলেটিভলি ল। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি এই আলোচনাগুলো আবার করি। 1 নম্বর আলোচনা কনসিস্টেন্সি, অর্থাৎ এটা ধারণতা। বোন হচ্ছে শক্ত আর কার্টিলেজ হচ্ছে নরম, আর বোন হচ্ছে স্ট্রং, কার্টিলেজ হচ্ছে লিমিটেড বলতে কি একটা কার্টিলেজকে চাইলে আপনি এরকম বাঁকাইতে পারবেন, ছাইরা দিলে আবার এটা সোজা হয়ে যাবে, এই টাইপের। হ্যাঁ, এটাকে ঘুরাইতে পারবেন, কিন্তু একটা বোনকে ওইভাবে বাঁকাইতে পারবেন না, বাঁকাইতে গেলে ভেঙে যাবে। তারপরে বোন সেল, জাস্ট অস্টিওসাইট লিখবেন, কার্টিলেজটা লিখবেন কন্ড্রোসাইট, আর কোনো কথা দরকার নাই। এরপরে আপনি লিখতে পারেন হচ্ছে ফাইবার, কোলাজেন ফাইবার প্রিডমিন্যান্ট, আর কার্টিলেজের ক্ষেত্রে কোলাজেন, ইলাস্টিক এন্ড রেটিকুলার ফাইবার থাকে। হ্যাভারিয়ান সিস্টেম বনের মধ্যে থাকে,
কার্টিলেজে থাকে না। কভারিং বোনের মধ্যে থাকে, সরি, বোনের কভারিং এর নাম পেরিওস্টিয়াম, কার্টিলেজের কভারিং নাম পেরিকন্ড্রিয়াম। ব্লাড সাপ্লাই বোনে থাকে, কার্টিলেজে থাকে না। নার্ভ সাপ্লাই বোনে থাকে, কার্টিলেজে থাকে না। অক্সিজেন ডিমান্ড বোনে কি হাড়ের মধ্যে অনেক বেশি, কার্টিলেজে অনেক কম, রিলেটিভলি ল। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আপনারা বোন আর কার্টিলেজের ডিফারেন্স মুখস্থ করবেন। বোন মেরু দুই প্রকার, রিড এন্ড ইয়েলো মুখস্থ করবেন। বোন মেরুর ডেফিনেশন মুখস্থ করবেন। এরপরে অসিফিকেশন বা অস্টিওজেনেসিস ডেফিনেশন। দ্য প্রসেস অফ বোন ফর্মেশন ইজ কল্ড অসিফিকেশন অর অস্টিওজেনেসিস। জাস্ট এই পর্যন্ত মুখস্থ করবেন। টাইপ অফ অসিফিকেশন, দেয়ার আর টু প্রসেস of ossification: intramembranous ossification, endochondral ossification. জাস্ট এই পর্যন্তই। এরপরে আপনার হচ্ছে ফাংশন অফ বোন: প্রোভাইড শেপ, প্রোভাইড সাপোর্ট, প্রোভাইড প্রোটেকশন, প্রোভাইড সাইট ফর অ্যাটাচমেন্ট অফ মাসেল, টেন্ডন, লিগামেন্ট, মুভমেন্ট, মিনারেল স্টোরেজ এন্ড ব্লাড সেল ফরমেশন। এই হচ্ছে জাস্ট ফাংশন অফ বোন। আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ লং বোন, there are three part: epiphysis, diaphysis, metaphysis. Diaphysis is the largest part of any long bone. Epiphysis, this part is the extreme end of bone. Metaphysis, part of the bone between diaphysis and epiphysis. শেষ। জাস্ট এই পর্যন্ত মুখস্থ করবেন। কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, আগামীকালও ইনশাআল্লাহ যথাসময়ে ক্লাস হবে। আপনারা সকলে ক্লাসে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।